আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি। এই মুহূর্তে রয়েছি এনএইচ পাবলিক টিভির যে স্টুডিও, আমার সঙ্গে রয়েছে খানাকুল নিউজের যিনি সম্পাদক তপন কোটাল মহাশয়। নমস্কার তপন কোটাল মহাশয়কে। এনএইচ পাবলিক টিভি সকল দর্শককে মূল বিষয় রাস্তাঘাট বিভিন্ন জায়গায় একই আলোচনা হচ্ছে যে এই ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে নিয়ে আপনার কি মতামত, কি বলবেন? এই ন্যাশনাল হাইওয়ে এই যে প্রজেক্ট, বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমরা শুনতে পাচ্ছি যে এই ন্যাশনাল হাইওয়েটা আপনার বারাণসী থেকে কলকাতা পর্যন্ত যাতায়াত করবে। এই বিষয়ে কি বলবেন, আপনার মতামত কি? হ্যাঁ, দেখুন, এই প্রজেক্টের নাম হচ্ছে ভারতমালা প্রজেক্ট ফেজ 2। আর এই প্রজেক্ট হচ্ছে মানে যেটা রুট রয়েছে, যেটা হচ্ছে বারাণসী টু কলকাতা, এই রোডের কিন্তু স্যাংশন হয়ে রয়েছে। আর যেটা আমাদের খানাকুলের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 13 কিলোমিটার, কিন্তু বর্তমানে সেটা দেখাচ্ছে যে 17 কিলোমিটার, অর্থাৎ 4 কিলোমিটার এক্সট্রা করা হয়েছে। কেন 4 কিলোমিটার এক্সট্রা হলো? এটা দেখুন কেন হলো বলতে, দেখুন এই প্রজেক্ট জানতে হবে এই প্রজেক্ট কে পাস করিয়েছিলেন। এই প্রজেক্ট হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তিনি পার্লামেন্টে যাবেন, দিল্লির পার্লামেন্ট, কারণ 7টা বিধানসভা তার কন্ট্রোলে রয়েছে। আচ্ছা, তো সেই মেম্বার অফ পার্লামেন্ট তিনি পার্লামেন্টে যাবেন এবং পার্লামেন্টে গিয়ে তার যে বিধানসভা এলাকা রয়েছে সেই সমস্ত বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যার কথা তিনি পার্লামেন্টে জানাবেন। তেমনই প্রাক্তন সাংসদ আপনারা চেনেন, অনেকে মানে ভালোবাসেন, অনেকে আবার নিন্দাও করেন, অনেকে আবার তার কাজের জন্য, যেই কাজগুলো তিনি করেছেন খানাকুলের মানুষের জন্য, খানাকুলের মানুষের কিন্তু অনেকের অজানা, যা তারা জানতে পারলে নিশ্চিত, তারা যদি জানতে পারে নিশ্চিত তাদের মনে একটা সেই সাংসদের পক্ষে কিন্তু একটা ভালোবাসা অবশ্যই জন্মাবে। কারণ এই যে ন্যাশনাল হাইওয়ে, মেম্বার অফ পার্লামেন্ট যিনি অপরূপা পোদ্দার, তিনি কিন্তু পার্লামেন্টে বারে বারে দাবি জানিয়েছিলেন। 3 বছর, 4 বছর, 5 বছর আগে পার্লামেন্টে দাবি জানিয়েছিলেন যে খানাকুলের ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যে ভারতমালা প্রজেক্ট ফেজ 2, সেটা নিয়ে তিনি বারে বারে দাবি জানিয়েছিলেন এবং সেটা তিনি 13 কিলোমিটার রাস্তার স্যাংশন তিনি বলেছিলেন এবং যেটা চেয়েছিলেন তিনি খানাকুলের মাঝখান দিয়ে যাক, অর্থাৎ খানাকুলের মাঝখান দিয়ে গেলে খানাকুল বন্যা কবলিত এলাকা, অর্থাৎ আপনার দক্ষিণ দিক জলের তলায় থাকে, যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ দিকে কেউ মানুষ যেতে পারে না, তো খানাকুলের মাঝখানটা জেগে থাকে। তো এই মাঝখান দিয়ে যদি ন্যাশনাল হাইওয়েটাকে নিয়ে যাওয়া হয় 13 কিলোমিটার রাস্তা, তাহলে কিন্তু এটা দিয়ে খানাকুলের মানুষ ওই উত্তর দিক থেকেও মানুষ আসতে পারবে মাঝখানে এবং দক্ষিণ দিক থেকেও মানুষ আসতে পারবে মাঝখানে। তো মাঝখানে ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে মানুষ কলকাতা অনায়াসে যেতে পারবে এবং পাশাপাশি এটা তো যেহেতু এটা বারাণসী পর্যন্ত রাস্তাটা, এখানে একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, মানে প্রশ্নটা ঠিক ঘুরপাক খাচ্ছে বলা চলে। হ্যাঁ, মূলত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি বিভিন্নভাবে তিনি ফেসবুকে পোস্ট করছেন, বিভিন্ন ভিডিও বার্তা দিচ্ছেন বা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। তিনি নাকি বলছেন, তিনি দাবি করছেন যে আমি নাকি এই প্রজেক্ট পাস করিয়েছি। আচ্ছা, তিনি নীতিন গড়করির সঙ্গে দেখা করেছেন, আমরা দেখেছি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকে দেখেছেন, আমাদের ফলোয়ার্স যারা রয়েছেন তারা দেখেছেন। তিনি এই দাবি করছেন, সেটা কিভাবে সম্ভব হয় যে একজন বিধায়ক, তিনি যে একজন রাজ্যে অর্থাৎ বিধানসভার একমাত্র তার দায়িত্ব, সেই জায়গায় একজন এমপি কোঠার যে মানে প্রজেক্ট, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বারবার বলছেন, বারবার দাবি করছেন যে তিনি পাস করিয়েছেন এই রোড। সেই রোডটা কিভাবে সম্ভব হয়? এই যে রোড দেখতে পাচ্ছেন, পশ্চিমবাংলার প্রায় 6টা জেলার উপর দিয়ে এই রোডটি যাচ্ছে, বিভিন্ন রাজ্য রয়েছে, সেখান থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি যে খানাকুলের বিধায়ক তিনি বলছেন যে আমি এটা প্রজেক্ট পাস করিয়েছি। এটা কিভাবে সম্ভব, কি বলবেন তপন দা? দেখুন, অ্যাকচুয়ালি একটা বিষয় হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের বাইরে গিয়ে কেউ কাজ করতে পারে না, এটা জানতে হবে। কারণ হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী একজন বিধানসভার মেম্বার, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার মেম্বার, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই বিভিন্ন এলাকার সমস্যার কথা তিনি জানাবেন। তিনি পার্লামেন্টে গিয়ে কখনো কোনো প্রজেক্ট পাস করাতে পারেন না, এটা জানতে হবে। ফেডারেল স্ট্রাকচারের নিয়মে তিনি কখনো পার্লামেন্টে যেতেও পারেন না এবং পাস করাতেও পারেন না, এটা হচ্ছে এই বিষয়টা জানতে হবে। তিনি যদি বলেন যে আমি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে কোনো প্রজেক্ট পাস করে নিয়ে আসছি, সেটা একদম তাহলে আমি মেনে নেব। কিন্তু এটা যদি বলে থাকেন উনি মিথ্যে কথা বলছেন, আর আপনি বললেন যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী
NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যিনি প্রজেক্টের যে মিনিস্টার রয়েছেন নীতিন গডকরি, তো উনি ওনার কাছে যেতে পারেন, উনি যেতে পারেন, দেখা করতে পারেন। তবে আমি একটা বিষয় বলি, তো উনি কবে গেছেন? উনি গেছেন হচ্ছে আপনার সেপ্টেম্বরের 15। আচ্ছা, প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, প্রমাণ বলতে আমাকে এমএলএ যিনি আছেন আমাদের খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি আমাকে নিজে মেসেজ করে তিনি আমাকে পাঠিয়েছেন 15ই সেপ্টেম্বর। তিনি এই বিষয় নিয়ে কি বিষয় নিয়ে গেছেন, তিনি যে একটা আমি প্রজেক্ট নিয়ে গেছি কি ঘাটাল ভায়া খানাকুল ভায়া আমতা একটি রোডের দাবি নিয়ে গেছেন। আচ্ছা, তাই এখানে কিন্তু প্রশ্ন রয়েছে, তিনি কবে গেছেন? 15ই সেপ্টেম্বর। মানে গত 4 মাস হয়তো সম্ভবত হবে না, এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর, মানে এখন যদি মানে সেই উনি যেই পাস করিয়েছেন কবে আমি বলে দিচ্ছি আপনাকে। উনি বলছেন উনি যেই দাবিটা করছেন, উনি যে ফেব্রুয়ারির 10 তারিখ উনি সেটাও আমাকে মেসেজ করেছেন, আমার হোয়াটসঅ্যাপে তিনি মেসেজ করেছেন যে আমি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে, আলোচনা হয়েছে, এইসব বিষয় আমরা নিউজের মাধ্যমে করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে উনি তাহলে কত 15ই সেপ্টেম্বর 10ই ফেব্রুয়ারি, আপনারা হিসাব করুন কতদিন হচ্ছে? 4 মাস 25 দিন। 4 মাস 25 দিনে একটা এত বড় প্রজেক্ট পাস করা সম্ভব? এটা কি সাধারণ মানুষকে কেউ বোকা পেয়েছে যে 4 মাস 25 দিনে ন্যাশনাল হাইওয়ে পাস করিয়ে নিয়ে চলে এসেছে? আবার কে বলছেন? খানাকুলের বিধায়ক বলছেন। তো খানাকুলের মানুষ হলে হ্যাঁ, তবে আমি বলবো জানা যেত খানাকুলের বিধায়কের ডেভেলপমেন্ট কি আছে 4 বছরে? খানাকুলের বিধায়কের ডেভেলপমেন্ট আপনি যদি ধরেন যে খানাকুলের চিংড়া বলাইচক এলাকায় 100 মিটার হানা হয়ে গেছিল। আচ্ছা, 6 মাসে সেই বিধায়ক হানা বাঁধতে পারেনি, হাজার হাজার বিঘা চাষের ফসল নষ্ট হয়ে গেছে। আর সেই বিধায়ক হচ্ছে 7 মাস, মানে 6 মাসে, এখন 7 মাস হয়ে গেল, 7 মাসে একটা 100 মিটার হানা বাঁধতে পারেনি। আর সেই বিধায়ক বলছেন আমি ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়েছি খানাকুলের জন্য। আপনি খানাকুলের চিংড়া এলাকায়, চিংড়া নয় ওটা হচ্ছে আপনার মস্তাকাপুর এলাকায়, পলসপাই 1GP, তো মস্তাকাপুর এলাকায় তালঘোগ ওখানে একটি 15 মিটার রাস্তা ডাউন হয়ে গেছে। কেন ডাউন হয়েছে? বন্যা এসেছিল, ভয়াবহ বন্যা। সেই বন্যার কারণে ওখানে কি হয়েছে, রাস্তা বসে গেছে। তো সেই রাস্তা বসে যাওয়ার ফলে সেখানে কিন্তু হানা হতে গিয়েছিল, হানা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। হানা যাই হোক ওপরওয়ালার কৃপায় হানাটা হয়নি, কিন্তু সেই জায়গায় সেই এখন আপনার 7 মাস হয়ে গেছে, 7 মাস প্রায় 7 মাস হয়ে গেছে, কিন্তু সেখানে ওই 15 মিটার ডাউন রাস্তা সেই বিধায়ক ঠিক করতে পারেনি সামান্য মতো 7 মাসে। তো সেই বিধায়ক বলছেন 4 মাস 25 দিনে আমি ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়েছি। এটা হাস্যকর সম্পূর্ণ মনে হচ্ছে। সেটা দেখুন সাধারণ মানুষকে বিচার করতে হবে। আরো আমি বলি যেই বিধায়ক বন্দর খুঁটেপাড়া এলাকায় 100 মিটার একটি হানা, আপনিও জানেন, এখনো 7 মাসে সেই বিধায়ক বাঁধতে পারেনি। সেই বিধায়ক বলছে 4 মাস 25 দিন আমি ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়েছি। যেই বিধায়ক 4 বছরে খানাকুলের লাইফ লাইন খানাকুল মায়াপুর রোড, সেই মায়াপুর রোডের অর্ধেক অংশ ধসে গিয়েছিল, 4 বছরে সেই বিধায়ক কিন্তু সেই রাস্তার চিত্র বদলাতে পারেনি। যেই বিধায়ক 4 বছরে খানাকুলের লাইফ লাইনের চিত্র বদলাতে পারেনি, সেই বিধায়ক বলছে আমি 4 মাস 25 দিনে 15ই সেপ্টেম্বর 10ই ফেব্রুয়ারি ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়ে চলে এসেছি। আরো আমি আসবো যেই বিধায়ক হরিশচক হাজরাপাড়া থেকে পার হরিশচক পর্যন্ত একটা সাঁকো হতো, প্রায় ওটা 250 থেকে 300 মিটার একটা সাঁকো হতো, বাঁশের সাঁকো। 3 বছর বিধায়ক থাকাকালীন 3 বছর বন্ধ হয়ে রয়েছে। সে 100 মিটার একটা সামান্য বাঁশের সাঁকো চালু করতে পারিনি, সেই বিধায়ক বলছে আমি এখানে ন্যাশনাল হাইওয়ে পাস করিয়েছি। তারপরে আপনাকে আরো বলি যে খানাকুলের ওই যে মানে পার হরিশচক, দৌলত চক এবং হায়াতপুর ওই এলাকায় সাঁকো তৈরি হতো, 2 বছর ধরে বাঁশের সাঁকো বন্ধ। সেই 2 বছরে সেই বাঁশের সাঁকো তিনি চালু করতে পারেননি। তাহলে সেই খানাকুলের বিধায়ক যেখানে বাঁশের সাঁকো 2 বছরে চালু করতে পারেনি একটা সামান্য, সে বলছে 4 মাস 25 দিনে আমি ন্যাশনাল হাইওয়ে কোটি টাকার যেখানে ব্যাপার একদম, যেখানে সেই জায়গায় এটা তো সম্পূর্ণ মানে হাস্যকর বিষয়। আরো যে 8 মাসে খানাকুলের যে ঠাকুরানী চক এলাকা আছে সেখানে একটি কংক্রিটের ব্রিজ 8 মাসে খানাকুলের বিজেপি বিধায়ক কমপ্লিট করতে পারেনি, সংস্কার করতে পারেনি, সে কারণে যোগাযোগ ব্যবস্থা ছিল। সত্য ঘটনা, এতে কোনো মিথ্যা নেই। একদম তেমনই আপনি দেখুন 4 বছরে খানাকুলের বন্দরের যে কালীতলা আছে, রাজহাটি যেই রাস্তাটা ঠেকছে, সেই রাস্তার 5 বছর মানে 4 বছর ধরে, উনি তো বিধায়ক 4 বছর যেহেতু ওনার পিরিয়ড, তো ওনার 4 বছরে সেই রাস্তার চিত্র বদলাতে পারেনি। সেই বিধায়ক বলছে আমি খানাকুলের বুকে ন্যাশনাল হাইওয়ে 4 মাস 25 দিনে নিয়ে এসেছি। তারপরে দেখুন আপনার নন্দনপুর থেকে সুন্দরপুর পর্যন্ত যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতে 4 মাস 25 দিন, মানে উনি বলছেন 4 মাস 25 দিনে ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়ে এসেছেন। উনি 4 বছরে ওই
মানে আপনার সুন্দরপুর থেকে যে নন্দনপুর ওই রাস্তা চিত্র বদলাতে পারেননি। তাহলে উনি বলছেন যে আমি 4 মাস 25 দিনে এই পাস করে দিয়ে ন্যাশনাল হাই পাস করে নিয়েছি। সাধারণ মানুষকে ভেবেছেনটা কি? আরো একটা বিষয় বলি আপনাকে, ওই আপনার নতিপুরে খানাকুলের যে নতিপুর আছে, নতিপুর স্পোর্টিং ক্লাবে গিয়ে কি বলেছিলেন সেখানে বলেছিলেন, আপনার নিউজের মাধ্যমে দেখেছিলাম, তো সেখানে অনেকেই দেখেছেন, তো যারা দেখেনি তাদের উদ্দেশ্যে বলি, তো ওখানে উনি কথা দিয়েছেন কি মানে 15,000 দর্শক দিয়েছেন। কোথায় বলুন? হ্যাঁ, ওটা হচ্ছে নতিপুর স্পোর্টিং ক্লাবের একটা ফুটবল খেলা ছিল। সেই ফুটবল খেলায় 15 থেকে 20,000 দর্শক ছিল প্রায়। তো সেখানে তিনি কি বলছেন, তিনি বলছেন যে আমি এখানে একটা বসার সেট এবং একটা হাইমাস্টার লাইট ব্যবস্থা করে দেবো। তো সেখানে কিন্তু তিনি দেখা যাচ্ছে যে 1.5 বছর ওভার হয়ে গেছে, 1.5 বছর ওভার হয়ে গেছে, তখনও কিন্তু সেই আপনার হাইমাস লাইট এবং বসার সেট কিন্তু হয়নি। আমরা খবরও করেছিলাম, আপনারা দেখেছেন। পাশাপাশি আরও একাধিক ইস্যু রয়েছে। তো সেই ইস্যু হচ্ছে আপনার খানাকুলের সাবলসিংপুর হাসপাতাল। 4 বছরে সাবলসিংপুর হাসপাতালের চিত্র বদলাতে পারেনি খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তো তিনি বলছেন আমি 4 মাস 25 দিনে খানাকুলে ঢুকে ন্যাশনাল হাই পাস করে নিয়েছি। মানুষকে ভাবেনটা কি? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং সাধারণ মানুষকে চিন্তা করতে হবে। আর উনি নট এ মেম্বার অফ পার্লামেন্ট, উনি একজন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভার। ওনার যদি কোনো ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী উনি যদি কিছু পাস করাতে পারেন, সেটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে কোনো যদি এক্সট্রা প্রজেক্ট তিনি নিয়ে আসতে পারেন, তিনি নিয়ে আনতে পারেন। এটা তার মানে তার এটা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী করছে। তো সেখান থেকে কোনো প্রজেক্ট তিনি আনতে পারেননি। তিনি বলছেন, তিনি দেখাচ্ছেন যে আমি কেন্দ্রীয় সরকারের মানে যে পরিবহন মন্ত্রী আছে তার বাড়িতে গিয়ে ছবি তোলা যায়, কোনো প্রজেক্ট পাস করানো যায় না। প্রজেক্ট পাস করাতে হলে ওনাকে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যদি উনি এটা বলে থাকেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, বুঝতে পেরেছেন? তারপরে আরো একটা বিষয় বলি আপনাদেরকে, যে খানাকুলের বলপাই এলাকায় বলপাই মনসা মাতা বলে একটি ক্লাব আছে, সেই ক্লাবে তিনি গিয়েছিলেন। তিনি কি বলেছিলেন আমি একবার শোনাবো আপনাদেরকে। তিনি কি বলেছেন তারপরে আমি শোনাবো, কারণ আমরা বললে হয়তো আমাদের মুখের কথা হয়তো অবিশ্বাসও হতে পারে। তো তিনি কি বলেছেন দেখুন। এই ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই স্থানটায়, যেখানটায় মন্দিরটা আছে, এই মন্দিরের পার্শ্ববর্তী জায়গায় একটা সাবমার্সিবল ট্যাঙ্ক বসিয়ে দেওয়ার জন্য। তো সাবমার্সিবল আর ট্যাঙ্ক আমার এখানে ভাই পঞ্চায়েতের প্রধান রয়েছে, পঞ্চায়েতের প্রধানকে চেনেন তো সবাই? তো সুভাষকে বলছি যে সুভাষ খুব তাড়াতাড়ি এখানে নতুন বছর যে স্কিম আমাদের নেওয়া হচ্ছে, সেই স্কিমে এখানে একটা সাবমার্সিবল উইথ ট্যাঙ্ক, ঠিক আছে, এর ব্যবস্থা করবে। সেই সঙ্গে হাইমাস্ট লাইট এখানেও একটা ব্যবস্থা করা হবে। হ্যাঁ, তিনি কি বললেন, একটা এখানে সাবমার্সিবল পাম্প এবং একটা হাইমাস লাইট হয়েছে। 1.5 বছর হয়ে গেছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, ওখানে আজ পর্যন্ত যে মানে হাইমাস লাইট এবং সাবমার্সিবল পাম্প হয়নি। তো 1.5 বছরে যে বিধায়ক কথা দিয়ে তিনি একটা সামান্য একটা সাবমার্সিবল পাম্প এবং একটা হাইমাস লাইট লাগাতে পারেন না, সেই বিধায়ক 4 মাস 25 দিনে যে ওই বিধায়ক কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কি বলেছিলেন, খানাকুলে যে যদি আমি পঞ্চায়েত ভোটে জয়লাভ করি তাহলে কিন্তু এই যে খানাকুলের যে সমস্ত বাঁশের কাঠের সাঁকো আছে পারাপারের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমি সাধারণ মানুষের জন্য ফি করে দেবো। খানাকুলের মানুষকে তিনি আমার চ্যানেলের মাধ্যমে তিনি বলেছিলেন। আপনারা যদি বলেন প্রুফ চাই, আমার চ্যানেল থেকে আমি ভিডিও তুলে দিয়ে দিতে পারি, আমার চ্যানেলে আছে, পোস্ট করা আছে, অনেকদিন হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিতে পারি। কিন্তু তিনি এটা বলেছিলেন, তো তিনি সেটা করতে পারেননি। তিনি এখনো তো বর্তমানে 4 বছর হয়ে গেল, তো তিনি সেটা করতে পারেননি। তো পঞ্চায়েত ভোট সম্ভবত কিছু বছর আগে হয়েছে, তো তিনি বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু তিনি একটাও বাস্তবায়ন করতে পারছেন না। তো তিনি বলছেন যে 4 মাস 25 দিনে ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়ে আসছি। তো আরও একটা বিষয় বলি, ওই বিধায়কই বলা চলে কথা দিয়ে কথা রাখেন। কারণ কেন কথা দিয়ে কথা রাখেনি বলতে, 15ই আগস্ট খানাকুলের বালিগড়ি বলে একটা গ্রাম আছে, ওখানে উনি বালিগড়ি যুবক সংঘ যে ক্লাব ছিল, সেই ক্লাবে উনি পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন। সাধারণ মানুষের দাবি যে আমরা বালিগড়ি হয়ে ঘুরে গণেশপুর আসতে হয় এবং এখান থেকে গণেশপুর, খানাকুল, রাজহাটি যেতে গেলে আমাদেরকে একটু ঘুরপথে যেতে হয়। তো আমাদের এখানে যদি ওখানে বালিগড়ি ওই প্রোগ্রামটায় যারা ছিল সকলেই জানেন, ঠিক আছে, আমি ওই প্রোগ্রামে ছিলাম, আমার সামনেই কথাটা বলেছিলেন। তো 1 বছর 8 মাস হয়ে গেছে, তিনি কি বলেছিলেন
যে সাধারণ মানুষ বলেছিল যে এখানে একটা যদি কাঠের সাঁকো করে দেওয়া হয় তাহলে আমাদেরকে আর ঘুরে যেতে হবে না। তখন উনি কথা দিয়েছিলেন সাধারণ মানুষকে, আমি এখানে একটা কাঠের মানে সাঁকো করে দেবো। কথা সব জায়গায় দিয়ে চলে যাচ্ছে নাকি, কথা মানে সেটাই তো বোঝা যাচ্ছে, বললে একবারে কথা বলে যাচ্ছে। হ্যাঁ, কথার যে কাজ, আমি আপনাকে 3টে উদাহরণ দিচ্ছি, আমার কাছে এরকম 10টা অবজেকশন আছে, আপনি আমি সেটা প্রকাশ করিনি। দীর্ঘদিন থেকে ঠিক আছে, সংবাদ মাধ্যমে কাজ করছেন, সেখানে তো আপনাদের অভিজ্ঞতা অবশ্যই থাকবে। তো আমার কাছে কিন্তু এরকম 3টে মানে আমার কাছে প্রমাণ স্বরূপ আমি দেখিয়ে দেবো, আরো 10টার মতো এরকম অবজেকশন আছে যেখানে তিনি কথা দিয়ে কথা রাখেননি, সেটা সাধারণ মানুষ আমার সাথে যোগাযোগ করে কিন্তু বলছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যে তিনি বলছেন যে আমি এই প্রজেক্ট পাস করিয়ে নিয়ে আসছি। এই প্রজেক্ট কি একজন বিধায়কের পক্ষে সম্ভব? হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে যে পাস করিয়ে নিয়ে আসছি, এই প্রজেক্ট কি একজন বিধায়কের পক্ষে সম্ভব? তিনি একজন পশ্চিমবঙ্গ মানে অ্যাসেম্বলি, পশ্চিমবঙ্গ বিধানসভার তিনি মেম্বার। তো তিনি বিধানসভায় বিভিন্ন জিনিস দাবি জানাবেন, ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী তিনি সেখান থেকে কোনো প্রজেক্ট পাস করিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু তিনি পার্লামেন্টে গিয়ে কোনো প্রজেক্ট তিনি পাস করিয়ে আনতে পারেন না। আপনি যে বললেন যে হ্যাঁ উনি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গেছেন, এটা গেছেন, কিন্তু উনি যখন ফার্স্ট গিয়েছিলেন উনি হ্যাঁ ছবি তুলতে পারবে অবশ্যই, হয়তো কিছু মানে দাবি জানাতে পারে, কিন্তু কোনো প্রজেক্ট পাস করিয়ে আনতে পারেন না। তার জন্য ওনাকে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে, ঠিক আছে? কিন্তু উনি তো নট এ মেম্বার অফ পার্লামেন্ট, উনি একজন এমএলএ। না, এটা তো মানে আমার যেটা আমি একদম আরেকটা বিষয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই বিধায়ক যদি বলেন আমি এই ন্যাশনাল হাইওয়ে খানাকুলের বুকে পাস করিয়ে নিয়ে আসছি, তো এই বিধায়ককে আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলছেন 4 মাস 25 দিনে আপনি খানাকুলের বুকে ন্যাশনাল হাইওয়ে পাস করিয়ে নিয়ে চলে এসেছেন, তো আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আমি আপনাকে আরো 4 মাস 25 দিন সময় দিচ্ছি, আপনি ব্রিজ পাস করিয়ে দেখা, ব্রিজ না খানাকুলের বুকে মাস্টার প্ল্যান পাস করিয়ে দেখান। কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রীর কাছে যাবেন আপনি, যান গিয়ে একটা অবশ্যই আপনি খানাকুল মাস্টার প্ল্যান পাস করিয়ে দেখান, আমি মানবো আপনি কিভাবে ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে গিয়ে কিভাবে আপনি প্রজেক্ট পাস করিয়ে আসেন, সেটা আমি দেখতে চাই, সেটা খানাকুলের মানুষও দেখতে চায়। মূল্যবান কথা বললেন একটা, যেখানে প্রতি বছর বন্যায় খানাকুলের মানুষ একবারে নির্যাতনের শিকার হয়। এই গত বছর আপনারা দেখেছেন যে বন্যার কারণে মানুষ সামান্য জলের টুকু হাহাকার করেছে খাদ্যের জন্য, যেখানে ফসল নষ্ট হচ্ছে, বাড়িঘরের অনেক মাল সামগ্রিক বিজনেস ব্যবসা সবের ক্ষতি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান পাস হয়ে গেল, সেখানে কাজ চালু হয়ে গেল। আপনি তো বলছেন যে আমি বারাণসী থেকে কলকাতা ন্যাশনাল হাইওয়ে পাস করিয়ে ফেলেছি কেন্দ্র সরকারের কাছ থেকে। আপনি তো কেন্দ্র সরকারের সাথে একটা যথেষ্ট একটা আপনাদের দলের মন্ত্রী, যেহেতু আপনি পাস করেন না, দেখুন আমি বলে দিচ্ছি, ন্যাশনাল পাস করুক, মাস্টার প্ল্যান পাস করে দেখা। আমি বলি আপনি খানাকুল মাস্টার প্ল্যান পাস করে দেখা, এখানে সাধারণ মানুষ, খানাকুলের মানুষ আপনাকে আহ্বান করছে। দেখুন আপনি পাস করে দেখান, খানাকুলের মানুষ অনেক উপকারে আসবে। পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি উনি পারবেন না খানাকুলের বুকে মাস্টার প্ল্যান পাস করে। গল্প করছেন, আরে ফেডারেল স্ট্রাকচারের বাইরে গিয়ে উনি কিভাবে আনবেন, আমিও তো দেখতে চাই। আরামবাগের প্রাক্তন সাংসদ খানাকুলের নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে কোনো দাবি জানায়নি, আর উনি সেই প্রজেক্ট কিন্তু আনতে পারবেন না, আমি খাতা কলমে লিখে দিতে পারি। এই যে ন্যাশনাল হাইওয়ে, আর উনি যদি বলেন যে আমি আনতে পারবো, তাহলে আমি মানবো যে উনি ফেডারেল স্ট্রাকচারের নিয়মের বাইরে গিয়ে উনি কাজ করতে পারেন, যেটা কেউ করতে পারেননি। এর আগে আমরাই আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছিলেন, যেখানে বিধায়ক সুশান্ত ঘোষের বক্তব্য দিয়েছিলাম এবং প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার মহাশয়া তেনারা বক্তব্য দিয়েছিলেন। তিনি 3 বছর আগে নিউজটা পরিবেশন করেছিলেন যে খানাকুলের উপর দিয়ে একটি ন্যাশনাল হাইওয়ে যাবে, সেটা হচ্ছে বারাণসী থেকে কলকাতা। কতটা সত্যতা তপন বাবু, কি বলবেন? দেখুন, আমি হয়তো মনে হবে যে তপন কোটাল একজন সাংবাদিক, তিনি হয়তো মিথ্যে কথা বলতে পারেন, যদি কেউ ভাবতে পারে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে আমি মিথ্যে কথা বলতে পারি। ভারত সরকারের অনুমোদিত চ্যানেল সাংসদ টিভি, সেই সাংসদ টিভি তো মিথ্যে কথা বলবে না। সেই সাংসদ টিভিতে আপনারা খুলে দেখুন, আপনারা পার্লামেন্টে দাবি জানানোর ভারতমালা প্রজেক্ট দেখবেন, উনি বারবার না দেখবেন কি করেন জানেন তো, উনি ন্যাশনাল হাইওয়ে কোন কোন জমির উপর দিয়ে পড়ছে আপনারা দেখুন, ফেসবুকে পোস্ট হচ্ছে। এজেন্ডা নেই নাকি এখন? দেখুন এই যে একটা বিষয়টা আমি বলি, আমি 26-এর যে মানে বিধানসভা ভোট, একটা এজেন্ডা আছে যে খানাকুলে আমি ন্যাশনাল হাইওয়ে করে দিয়েছি। মানুষ কতটা খাচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। দেখুন, সবাই শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ রয়েছেন, মানুষ জানে যে একজন বিধায়কের ক্ষেত্রে কিভাবে সম্ভব। দেখুন, সাধারণ মানুষ সবটা জানে না, সাধারণ মানুষকে যেমন বোঝানো হয় তারা তেমনটি বোঝে। আর ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী যারা বুদ্ধিজীবী মানুষ তারা নিশ্চিতভাবে জানে যে এটা কার আয়ত্তের মধ্যে হতে পারে। NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে প্রজেক্ট খানাকুলের ভারতমালা প্রজেক্ট,
সেই ভারতমালা প্রজেক্ট কে পাস করেছিলেন? অপরূপা পোদ্দার পাস করিয়েছিলেন। আমার কথা যদি কারো মিথ্যে হয় মনে হয়, আমি দেখুন আমি চালিয়ে দিচ্ছি, আমি সাংসদ টিভিটাই আমরা দেখান। The government has sanctioned the expressway between Varanasi to Kolkata under Bharatmala project phase 2, and it will pass through Khanakul assembly in Hooghly district, which falls under my parliamentary constituency Arambagh. I request the ministers to ensure that this work is completed in time-bound manner and allocation of fund should be given so that there is no issue regarding for the completion of this project. Because Khanakul is a flood-prone area, and if this happens, many bridges will also be built up, which will be a very good communication from Khanakul to Kolkata also. And allocation of fund. কেবলমাত্র বসার একটাই কারণ যে মানুষকে বিভ্রান্ত না করতে পারে, খানাকুলের মানুষ সত্য জানতে পারে। সত্যটা কি থাকছে আপনাকে দিকে শোনালাম যে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার মহাশয় তিনি কতদিন আগে এটা বলেছেন? এটা দেখুন 3 বছর আগে পার্লামেন্টের যে ভিডিওটা আছে 3 বছর আগে এবং এর আগেও আমরা 4 বছর আগেও ভিডিও আছে, 5 বছরের আগেও ভিডিও আছে, এবং প্রত্যেক বছরই ওনার যে ভিডিওগুলো সেগুলো আমরা নিউজ চ্যানেলে প্রকাশ করেছি। সেখানে দেখুন যেই প্রজেক্ট আগেই পাস হয়ে গেছে সেই প্রজেক্টই আবার নতুন করে নাম নতুন করে নিয়ে আসার কোনো বাহাদুরি হয় না। যেই প্রজেক্ট আগেই পাস হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে এটা কোনো ভোট ব্যাংকের ব্যাপার রয়েছে। হ্যাঁ দেখুন এবার খানাকুল বিধায়কের যে উন্নয়ন আমি সেটা বলি। খানাকুল বিধায়ক 4 বছর, হ্যাঁ খানাকুলের বিধায়ক 4 বছরে কি করেছেন? 4 বছরের যেহেতু বিধায়ক আমতা, উদয়নারায়ণপুর, জাঙ্গিপাড়া, তো উদয়নারায়ণপুর বিধানসভার যিনি বিধায়ক আছেন তার টাইমটা অনেকটা, জাঙ্গিপাড়া যিনি রয়েছেন তারও টাইমটা অনেকটা, তার যে বিধানসভা ক্ষেত্র আছে তিনি অনেক দিনের ধরেই অ্যাসেম্বলির মেম্বার, তিনি এমএলএ। তো আমতা বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তিনি 4 বছরের বিধায়ক, খানাকুল বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তিনিও 4 বছরের বিধায়ক। তো এখানে বক্তব্য একটাই যে আমতা বিধানসভার যে বিধায়ক কি করেছেন সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আপনার নদীপুর নদী, মুন্ডেশ্বরী নদী, পাশাপাশি আপনার মুচিঘাটার যে নদী, সেই নদীর আপনি দক্ষিণ দিকে চলে যাবেন কুলিয়া, কতটা বড় চওড়া নদী, সেখানে কে ব্রিজ স্থাপন করছেন? আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। বড় প্রজেক্ট। খানাকুলের সাথে কতটা উন্নয়ন দেখতে পাচ্ছেন আমি আর বলে নিই, তারপরে আমি আসবো। তো তারপরে দেখুন ওখান থেকে মানে ওই কুলিয়া থেকে বাক্সি 0 পয়েন্ট চওড়া মানে সরু রাস্তা ছিল, সেই রাস্তাকে পুরো চওড়া করে সম্প্রসারণ করা হয়েছে, যেটা দেখলে যারা মানে 1 বছর ধরুন 1.5 বছর আগে গেছে তারা যদি এখন সেই রোডে যায় চিনতে পারবে না। এত সুন্দর চওড়াভাবে নির্মাণ করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, আর এত সুন্দরভাবে রাস্তাটা করা হয়েছে ওখানে বন্যায় ডুবুক চাই না ডুবুক ওই রাস্তায় আপনি 5 বছর থেকে 6 বছর আমি খাতায় কলমে লিখে দিতে পারি একটা খানাখন্দ দেখাতে পারবেন না, কিন্তু খানাকুলের রাস্তা হলে আপনি দেখবেন 3 মাসের পরেই খানাখন্দ দিকে চলে যান না, গর্ত লেগে যাবে। বন্দর কালীতলা পর্যন্ত আমি ওই বিষয় নিয়ে আসবো, মানুষ যেতে পারবে রাস্তার উপর দিয়ে। আমি আসবো কি উন্নয়ন করেছেন তাহলে। তারপরে আরো বলি আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কি করেছেন? তিনি ঝিকিরা বাস স্ট্যান্ড এত চওড়া করে নির্মাণ করেছে, পাশাপাশি ঝিকিরার পুরনো যে বাস স্টপ রয়েছে সেই বাস স্টপটা এখন 15-20টা বাস অনায়াসে দাঁড়িয়ে যাবে। বাস স্ট্যান্ড আলাদা করে চওড়া করে নির্মাণ করেছেন, বাস স্টপ আলাদা করে চওড়া করে নির্মাণ করেছেন। পাশাপাশি ঝিকিরা টু আমতা ব্রিজ পর্যন্ত যেই রাস্তা, সেই রাস্তার অধিকাংশ জায়গায় ঝিকিরা থেকে জয়পুর পর্যন্ত অধিকাংশ জায়গায় রাস্তা সম্প্রসারণ করা হয়েছে, পাশাপাশি নতুন করে আবার রাস্তাটাকে সংস্কার করে নির্মাণ করা হয়েছে। এমন সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, ওখানে রামপুর খাল বলে একটি জায়গা আছে, আমার খানাকুলে যদি রাস্তা 3 দিন ডুবে থাকে ওখানে 10 দিন ডুবে থাকে, কারণ ওখানে জল ঢুকে গেলে ওখানে বেরানোর জায়গা থাকে না, রামপুর খাল থেকে সিয়াগর পর্যন্ত। তো ওখানে জলে ডুবে থাকার পরেও রাস্তায় একটা ভিডিও করেছিলাম খানাকুল বিধানসভার সাথে আমতা বিধানসভার রাস্তার কেন এত পার্থক্য। তো সেখানে মানে ওখানে মানে 10 দিন ডুবেছিল সেই রাস্তা, 5 বছরের রাস্তা, পুরনো রাস্তা, তাতেও কোনো খানা খন্দ কিচ্ছু নেই। কিন্তু খানাকুলের বুকে চাই রাস্তা ডুবুক জলে না ডুবুক, খানাকুলের বুকে খানা খন্দ হয়ে যায়। এটা কেন হয়? এটা হচ্ছে প্রশ্ন, বুঝতে পেরেছেন? পাশাপাশি আমি বলি ওই আমতা বিধানসভার মতো যখন খানাকুলের বিধানসভার যিনি বিধায়ক আছেন তিনি বলছেন যে আমতা বিধানসভা, পাশাপাশি উনি একটা খালনা তেখালা বলে জায়গা আছে, সেখানে নতুন করে, আমি কোনো গল্প কথা বলছি না, সত্যি কথা, যদি মনে হয় আমার কথা অবিশ্বাস হচ্ছে আপনারা জান জায়গা আমি বলে দিচ্ছি। সংবাদ মাধ্যম, হ্যাঁ আমরা যেহেতু একেবারে জিরো, যেখান থেকে একদম মানে স্পট থেকে আমরা নিউজ দেখাই, সেই জায়গায় আমরা কখনো মিথ্যে খবর দেখাই না।
একদম, আমরা যেটা সত্য দেখবেন, সেটাকে তুলে ধরে। আমরা দেখেছি, আমরা তো কোনো এডিট করা ভিডিও বানাই না, আমরা স্পটে গিয়ে সেখান থেকে লাইভ সম্প্রচার দেখাই, ডাইরেক্ট যেটা বাস্তবে ঘটছে সেটা আমরা তুলে ধরি, সেখানে আমাদের মিথ্যা বলার কোনো রাস্তা নেই। তো খানাকুলের বিধায়ক তখন দেখতে পাচ্ছেন যে আমতা বিধানসভার যিনি বিধায়ক আছেন তিনি যেভাবে ডেভেলপ করছে, আমার তো খানাকুল বিধানসভায় আমি একটা অত বড় নদীর উপর কোনো ব্রিজ বানাতে পারিনি, যেগুলো পঞ্চায়েত বানানোর ক্ষমতা আছে, সেরকম বারবার দাবি bridge- জানিয়ে আসছে, হ্যাঁ, দাঁড়ান, আমি সম্পূর্ণ কংক্রিটের ব্রিজ করে দেব। হ্যাঁ দাঁড়ান, আর একটা কথা বলি, ওই যে পার্লামেন্টে অপরূপা পোদ্দার তিনি কি দাবি জানিয়েছেন, তিনি গণেশপুর টু নতিপুর ব্রিজের দাবি জানিয়েছেন, তখন মানে তারই ভিডিও আছে আমার কাছে। একটু শোনান না দর্শক বিন্দুদের, দাঁড়ান, শোনান। তারপর আবার তিনি কি দাবি জানিয়েছেন, গড়ের ঘাট ব্রিজের দাবি জানিয়েছেন, পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে নিয়ে তিনি যখন দাবি জানাচ্ছিলেন তখনও তিনি মেনি ব্রিজের কথা বলেছেন, পাশাপাশি তিনি খানাকুলের রেলের জন্য দাবি জানিয়েছেন। এই যে দাবিগুলো প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু একের পর এক হ্যাঁ একের পর এক কিন্তু পাস হবে, তার জন্য সময় লাগে। দেখুন ছোট ছোট প্রজেক্ট, সেখানে কি তিনি নিচ্ছেন, ক্রেডিট নিচ্ছেন যে আমি করাচ্ছি খালি? দেখুন এটা বলছেন যে দেখুন গণেশপুরের ব্রিজ হবে, ঠাকুরানী চকের ব্রিজ হবে, উনি একটা ভিডিও দেখাতে পারবেন, একটা ভিডিও দেখাতে পারবেন যেখানে উনি বলে মানে গণেশপুর টু নতিপুর ব্রিজ নিয়ে দাবি জানিয়েছেন? একটা ভিডিও দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। উনি গড়েরঘাট ব্রিজ নিয়ে দাবি জানিয়েছেন, একটাও দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। দাবি জানিয়েছে কে? মেম্বার অফ পার্লামেন্ট, তিনি পার্লামেন্টে দাবি জানিয়েছেন, আমার ভিডিও আছে, এবং ভারত সরকারের অনুমোদিত চ্যানেল সাংসদগিরি। একটা বিধায়ক হয়ে তিনি কিভাবে দাবি জানাতে পারেন? তিনি তো একজন বিধানসভার বিধায়ক। হ্যাঁ অবশ্যই, তিনি তিনি একমাত্র বিধানসভা পর্যন্ত তার একদম মানে গন্ডি, ফেডারেল স্ট্রাকচারের অনুযায়ী সেটাই তিনি হ্যাঁ যেতে পারেন, তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যেতে পারেন, কেবলমাত্র তার সঙ্গে দেখা করতে পারেন। হ্যাঁ, তো আমি তাছাড়া তার দাবি জানানোর কেন্দ্রীয় প্রজেক্ট দাবি জানানোর মতো তো তার ক্ষমতা নেই এখানে। তবে এই যে আমি যেমন বিষয়টা বলছিলাম, তো আমতা বিধানসভার বিধায়ক যেভাবে ডেভেলপ করেছে, খানাকুলের বিধানসভার বিধায়ক দেখতে পাচ্ছে আমার এখানে রাস্তাঘাট থেকে আপনারা বন্যা মানে বর্ষাকালে দেখতে পাবেন, আমতা বিধানসভায় ঘুরবেন, কোনো রাস্তায় সেরকমভাবে খানা খন্দ আছে বলে তো আমার চোখে পড়ে না, কারণ আমার যত আত্মীয় বাড়ি সব আমতা বিধানসভায়, মামার বাড়ি থেকে শুরু করে মাসির বাড়ি থেকে শুরু করে যত আত্মীয় বাড়ি সব আমতা বিধানসভা। হ্যাঁ আমি যাই, আমি আমতা বিধানসভাটা ঘুরি, উদয়নারায়ণপুর বিধানসভাটা ঘুরি, জাঙ্গিপাড়াটা ঘুরি, তো আমার আত্মীয় বাড়ি রয়েছে, আমি যাই ওইদিকে প্রায়ই যাই। তো সেখানে আমি বর্ষাকালে ঘুরি, কোনো খানাখন্দ দেখতে পাই না, কিন্তু খানাকুলের বুকে খানাখন্দয় ভর্তি। যদি বলা হয়, যেমন আমি আগের বার করেছি, মানে খবর হয়েছিল কি জাঙ্গিপাড়া বিধানসভার সাথে খানাকুল বিধানসভার রাস্তার কেন অত পার্থক্য, সেখানে হিট করা হয়েছিল। পাশাপাশি তিনি বলেছিলেন যে একটা উদাহরণ দিয়েছিলেন যে বন্যায় ডুবে থাকে, উদয়নারায়ণপুরের রাস্তা বন্যা হলে জলের তলায় থাকে, সেই রাস্তায় আপনি খানাখন্দ দেখাতে পারবেন না। খানাকুলে চাই বন্যায় ডুবুক চাই না ডুবুক, আপনি খানাখন্দ দেখাতে মানে দেখতে পাবেন, আমাকে দেখাতে হবে না, সাধারণ মানুষ দেখতে পাবে। পাশাপাশি আমতা বিধানসভায় ওই যে আপনাকে বললাম রামপুর খাল থেকে সিয়াগড় পর্যন্ত রাস্তা জলের তলায় ডুবে থাকে। খানাকুলে মানে আমার যদি ধরুন উদাহরণস্বরূপ মানে আমার এলাকায় কিছু রাস্তা রয়েছে যে 3 দিন ডুবে থাকে, সেখানে সেটা 10 দিন ডুবে থাকে, মানে জল বেরোনোর জায়গা থাকে না। বিষয় আর একটা বলছি যেটা তিনি আমার সম্ভবত দেখা হয়তো 2-1টি লাইট লাগিয়েছেন, হয়তো মনে হচ্ছে সম্ভবত না 2-1টি লাইট, দেখুন লাইট লাগানোটা কোনো বড় ব্যাপার না, লাইট লাগানো কোনো বড় ব্যাপার না। দেখুন অপরূপা পোদ্দারের সব মানে করা প্রজেক্ট এগুলো না, লাইট লাগানো, দেখুন উনি একজন বিধায়ক, উনি এটা ওনার যে তহবিল থাকে 60 লক্ষ টাকার একটা তহবিল থাকে, সেখান থেকে উনি করলে করতে পারেন। লাইট লাগানোটা বড় বিষয় না না। তাহলে আপনি দেখবেন আমতা বিধানসভায় কি হয়েছে, যতগুলো ব্রিজ আছে ওখানে যত ব্রিজ হচ্ছে, কুলিয়া ব্রিজ তো নির্মাণ হচ্ছে, পাশাপাশি তেখালায় ব্রিজ সেখানেও কমপ্লিট হয়ে আসছে। তেখালাতে একটা 50 মিটারের মতো একটা ব্রিজ রয়েছে, খালনা তেখালা, হাইফুট তেখালা না, খালনা তেখালা, সেখানে একটা 50 মিটারের মতো ব্রিজ রয়েছে। পাশাপাশি 5টা থেকে 6টা ব্রিজ আছে, প্রত্যেকটা ব্রিজে আমতা ব্রিজে আলোর ব্যবস্থা করেছে আমতার বিধায়ক সুকান্ত পাল। সিয়াগড়ে যে ব্রিজ রয়েছিল সেখানে তিনি আলোর ব্যবস্থা করেছিলেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত কুমার পাল। পাশাপাশি তিনি আবার যে ব্রিজ রয়েছে কোথায়, কোরিয়া ব্রিজ, সেখানেও তিনি আলোর ব্যবস্থা করেছেন। মানে সমগ্র একটা হাইমাস লাইন নয়, পুরো সমগ্রটাকে বাতি স্তম্ভ দিয়ে সাজিয়েছে। পাশাপাশি বাক্সি ব্রিজ, সেখানেও তিনি আলো স্তম্ভ দিয়ে সাজিয়েছেন। সেখানে দেখতে গেলে তো এখানে তো আমাদের মুচিকাটা ব্রিজ তো অন্ধকার হয়ে পড়ে থাকে, সেরকম তো আমি দেখতে পাই না। পাশাপাশি আরো অনেক ব্রিজ রয়েছে, হয়তো আমি জানি, পাশাপাশি অনেক উন্নয়ন আছে আমতা বিধানসভার যিনি বিধায়ক, কিন্তু আমি তো তার কাছ থেকে লিস্ট নিইনি। আমি ওখানকার মানে আমার যতটুকু চোখে দেখা আমি সেটা বলছি, যদি লিস্ট নিতে চাই তাহলে অনেক উন্নয়ন দেখতে পাওয়া যাবে। 4 বছরে খানাকুলের সাবলসিকপুর হাসপাতাল, সেই হাসপাতালের চিত্র যে বদলাতে পারছে না, সে বলছে আমি খানাকুলের বুকে 4 মাস 25 দিনে ন্যাশনাল হাই পাস করে নিয়েছেন। আমি কথাটা বলছি না, তিনি আমাকে ভিডিও পাঠিয়েছেন খানাকুলের বিধায়ক। হ্যাঁ না তিনি কি ভিডিও পাঠিয়েছেন, তিনি মানে
যেই ডেটটা ছিল আপনার হচ্ছে 15ই সেপ্টেম্বর 2024, আচ্ছা, এবং লাস্ট তিনি পাঠিয়েছেন 10ই ফেব্রুয়ারি, যেটা হিসাব করলে দেখা যাবে প্রায় 4 মাস 25 দিন। 4 মাসে 25 দিনে কখনো একটা এত বড় প্রজেক্ট পাস হয়? মানে হাস্যকর বিষয়। হ্যাঁ, তো অপরূপা পোদ্দার কি কি পাস মানে দাবি জানিয়েছিলেন? খানাকুলের গণেশপুর টু নতিপুর ব্রিজ দাবি জানিয়েছিলেন, পাশাপাশি তিনি গড়েরঘাট ব্রিজের দাবি জানিয়েছিলেন, পাশাপাশি তিনি খানাকুলের রেলের জন্য দাবি জানিয়েছিলেন। এই সমস্ত প্রজেক্টগুলো হবে, কিন্তু আজ বললে কাল হয় না, সেই কারণে মানে বছরের পর বছর, হ্যাঁ সেইগুলোরই ঠিক মানে ক্রেডিট নিচ্ছে, সেইগুলোরই তো বাস্তব। আমি বললাম তো, ওনার যদি দম থাকে, ওনার যদি বুকের পাটা হয়, উনি নিয়ে আসুক খানাকুলের মাস্টার প্ল্যান নিয়ে আসুক, তাহলে আরো 4 মাস 25 দিন আমি সময় দিচ্ছি। একটা দেখুন, আমি যেটা বলি, তো এই যে প্রজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা যে প্রজেক্ট আমি বললাম, এগুলো কিন্তু আস্তে আস্তে পাস হবে প্রত্যেকটা। খানাকুলের রেলও আসবে, খানাকুলের যে ন্যাশনাল হাইওয়ে সেগুলো হবে নাকি, হ্যাঁ দেখবেন আবার হয়তো আবার বিধায়ক বলবে এটা আমি পাস করিয়েছি। হ্যাঁ, তো আমার বক্তব্য একটাই, অপরূপা পোদ্দার যেইগুলো প্রজেক্টগুলো পার্লামেন্টে দাবি জানিয়ে পাস করিয়েছে রেখেছেন অলরেডি, সেই প্রজেক্টগুলো কেনই নিয়ে যাচ্ছেন আপনারা? তার বাইরে তো প্রজেক্ট আছে, সেইগুলো পাস করে আনুন না। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার তো এটা বক্তব্য, তাহলে অন্য প্রজেক্ট নিয়ে আসুন। তপন বাবু কি বলতে চাইছেন, যে যেখানে আপনারা দেখেছেন বারবার, আমরা নিউজের মাধ্যমে দেখিয়েছি, যেখানে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার তিনি বলেছেন খানাকুলের রেল নিয়ে বারবার দাবি জানিয়ে এসছেন। মুচিঘাটা ব্রিজ দেখেছেন, খানাকুলের আরামবাগের সাংসদ তিনি দাবি জানিয়েছিলেন, সেইটা সম্পূর্ণ হয়েছে। এরপরে আপনারা দেখেছেন মুচিঘাটা ব্রিজটা আমি বলে দিই, মুচিঘাটা ব্রিজটা দেখুন, মুচিঘাটা ব্রিজ হচ্ছে ইকবাল আহমেদ, তিনি কিন্তু মুচিঘাটা ব্রিজ পাস করিয়েছিলেন। আচ্ছা, ইকবাল আহমেদ, হ্যাঁ, এবং সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে, তৎকালীন রাজ্যের যিনি মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, তার হাত ধরে শিলান্যাস হয়েছিল, ঠিক আছে। পরে 4 থেকে 5 বছর ওই ব্রিজের কোনো অজ্ঞাত কারণে ওই কাজ 5 থেকে 6 বছর দুটো পিলার হয়ে দাঁড়িয়ে থাকে। তৎকালীন এমপি ছিলেন অপরূপা পোদ্দার। আমার সাথে সামনে থেকে আমি যখন বলি যে এই ব্রিজের কাজ কেন থমকে রয়েছে, এই তো আমি ওনাকে যখন করি, তখন আমি বলছি দেখুন, আপনারা সাধারণ মানুষের জন্য ভোটে লড়ছেন, সবই ঠিক আছে, কিন্তু এগুলো তো আপনাদেরকে দেখতে হবে। তো উনি তখন আমাকে বলেছিলেন যে ঠিক আছে ভাই, আমি এটা দেখব। তো আমি যখন কি দেখতে পেলাম, তারই 20 দিন পরে হুগলি জেলার যে সমস্ত বড় বড় প্রশাসনিক আধিকারিক, পাশাপাশি জেলা পরিষদের যে সমস্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে যে সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিক, সকলকে নিয়ে এসে তিনি কিন্তু ওই যে 6 বছর যে আটকে থাকা ব্রিজ, সেই ব্রিজের কিন্তু কাজ উনি শুরু করেছিলেন। তো এটা তিনি করেছিলেন। তারপরে দেখতে দেখতে ব্রিজের কাজ কমপ্লিট হলো। কিন্তু সুকান্ত পাল আমতার বিধায়ক, তিনি যদি আপনার কুলিয়াতে এত বড় ব্রিজ স্থাপন করতে পারেন, 4 বছরে তিনি যদি করতে পারেন, কাজ চলছে, খুব শীঘ্র সেই ব্রিজের কাজ সমাপ্ত হবে এবং সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হবে। আপনার খানাকুলের বিধায়ক তিনি কেন একটা বড় তো করতে পারেননি ব্রিজ? পাশাপাশি কোনো বাস স্ট্যান্ডও, যেমন ওই ঝিকিরা বাস স্ট্যান্ড, আমি খানাকুলের মানুষ তো যার কাছে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানাচ্ছি, ইনি বলছেন কি যে পাস করা না প্রজেক্ট যেগুলোকে বারবার লোকসভায় দাবি জানিয়েছেন, সেইগুলো বাদ দিয়ে নতুন কিছু করে দেখাক না। খানাকুল মাস্টার প্ল্যান করে দেখাক, খানাকুলের বুকে একটা ভালো বাস স্ট্যান্ড করে দেখাক, খানাকুলের বুকে একটা কলেজ করে দেখাক, একটা ইউনিভার্সিটি করে দেখাক। কিন্তু কেন্দ্রের প্রজেক্ট বের করছেন বিভিন্ন ব্যাপার, খানাকুলের মুখে বিভিন্ন আরো প্রজেক্ট রয়েছে। আমি একটা কথা বলবো, হসপিটালটাকে ডেভেলপ করুক, এই ধরনের প্রজেক্ট তিনি করুক না। তিনি তো কেন্দ্রের সাথে তিনি বলছেন যে কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলছি, আমরা হাইওয়ে প্রজেক্ট পাস করাচ্ছি। এই ধরনের প্রজেক্ট নিয়ে আসুন, নতুন কিছু করুক না, তাহলে তো মানুষ জানবে যে নতুন ভাবে কিছু প্রজেক্ট পাস করিয়েছে। আমার তো সেটাই দাবি জানাই। যদি বলেন যে আমি 4 মাস 25 দিনে খানাকুলের বুকে ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়ে এসেছি, আমার তো এটাই বক্তব্য। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি পারেন খানাকুলের বুকে আরো আপনাকে 4 মাস 25 দিন, চলুন আপনাকে 7 মাস সময় দিচ্ছি, আপনি যদি পারেন খানাকুলের বুকে মাস্টার প্ল্যান পাস করিয়ে দেখান। আপনার তো কেন্দ্রের মন্ত্রী রয়েছেন, কে আছে মানে কেন্দ্রের মন্ত্রীর কাছে আপনি যান, গিয়ে পাস করিয়ে দেখান। পারবেন না, কারণ আরামবাগের প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দার এই প্রজেক্ট নিয়ে পার্লামেন্টে দাবি জানায়নি। তো ফেডারেল স্ট্রাকচারের নিয়মই হচ্ছে এটা। আমাদের দর্শকবৃন্দদের কাছে খোলাসা করব যে কতগুলো প্রজেক্ট মোটামুটি দাবি জানিয়েছিল না এখন পর্যন্ত, সেই বিষয়টা দিয়ে শেষ করব। হ্যাঁ, শেষ করব বলতে আমি আরো কিছু বিষয় নিয়ে, হ্যাঁ, যেই বিষয়টা হচ্ছে যে যাতে আগামী দিনে না বলতে পারে যে প্রজেক্ট আমি পাস করিয়েছি, আমরা সেটা কিন্তু তুলে ধরবো, সেই বিষয়গুলো আপনি তো বলুন। হ্যাঁ, আমি যেমন খানাকুলের রেল নিয়ে তিনি দাবি জানিয়েছেন পার্লামেন্টে। খানাকুলের রেল, হ্যাঁ, খানাকুলের রেল নিয়ে, রেল কিন্তু হবে খানাকুলের ওপর দিয়ে, ঠিক আছে। তিনি রেল নিয়ে দাবি জানিয়েছিলেন। আমি দেখছি, যদি ভিডিওটা পাই অবশ্যই আপনাদের। এই সময়কার ব্রিটিশ ইঞ্জিনিয়ার SSG
তুলেচুর কিন্তু সাঁতরাগাছি বিষ্ণুপুর রেলওয়ে ওয়ায়া রাধানগর সার্ভে করেছিলেন। আমার মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন করেছিলেন, ভায়া রাধানগরের সার্ভেও করেছিলেন। কিন্তু 2014 সালে এই গভর্নমেন্ট আসার পর জানি না কেন এই সার্ভে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমি রেল মিনিস্টারের কাছে অনুরোধ করছি, কানেক্ট মায়াপুর টু রাধানগর ভায়া রঘুনাথপুর, যেটা খানাকুলের মানুষের অনেক দিনের ডিমান্ড এবং এর সাথে ইমোশনাল সেন্টিমেন্ট জড়িয়ে আছে। যদি আপনারা রাজা রামমোহন রায়কে সত্যিকারের ভালোবাসেন। একটা কথা বলে নি, এই পার্লামেন্টটা কি? এই পার্লামেন্ট ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী এই পার্লামেন্টে কে কে থাকেন? ওখানে স্পিকার থাকেন, ভারতের প্রধানমন্ত্রী থাকেন, ভারতের কৃষিমন্ত্রী থাকেন, ভারতের সড়ক পরিবহন মন্ত্রী থাকেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, যত মন্ত্রী থাকেন ভারতের সকলে কিন্তু ভারতবর্ষের যে মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রী বলা হয় ভারতের মন্ত্রীদেরকে, তো সেই মন্ত্রীরা সেখানে কিন্তু থাকেন। সেই জায়গায় সাংসদ টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্লামেন্টে আরামবাগের প্রাক্তন সাংসদ তিনি দাবি জানাচ্ছেন। তো এইটা হচ্ছে এর আগে ভারত 78 বছর স্বাধীন হয়েছে, এর আগে কিন্তু কোনো এমপি, উনি 16 এবং 17তম এমপি, এর আগে কোনো এমপি কিন্তু এই বিষয় খানাকুলের সাবজেক্ট নিয়ে কখনো তুলে ধরেননি। পাশাপাশি তিনি আরো ব্রিজের দাবি জানিয়েছিলেন, মেনি ব্রিজ, ওই যে ন্যাশনাল হাইওয়ের সাথে মেনি ব্রিজের উল্লেখ করেছেন, মানে অনেকগুলো ব্রিজেরও দাবি জানিয়েছিলেন। পাশাপাশি আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু আমি সময় নেব কারণ আমি খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিজের জন্য তিনি দাবি জানিয়েছিলেন। অবশ্যই আমরা একবারে শেষ পর্যায়ে এসে গেছি। মুন্ডেশ্বরী নদীর ওপরে নতিপুর টু গণেশপুর একটি বাঁশের ব্রিজ আছে। বারবার কেন্দ্র সরকারকে বলা হয়েছে, লেখা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু এটা দেখা হয়নি। এই ব্রিজটার জন্য আমার হাওড়া এবং হুগলি দুটো যেরকম কমিউনিকেশনের একটা সুন্দর জায়গা হবে, তার সাথে সাথে খানাকুল এবং 1 নম্বর 2 নম্বর ব্লকও যুক্ত হবে। তার সাথে সাথে খানাকুলের সাথে পশ্চিম মেদিনীপুরের যুক্তর আরেকটা ব্রিজ, গড়ের ঘাট ব্রিজ, যেটা রূপনারায়ণ নদীর ওপরে। এই দুটো ব্রিজ খুব দরকার, যেটা আমার খানাকুল এবং আরামবাগ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির প্রত্যেকটা কৃষিজীবী মানুষ, সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজের জন্য হাওড়া বা পশ্চিম মেদিনীপুর যায়, এই ব্রিজটা করে। তো এই যে আমি বিষয়টা নিয়ে আগে কথা বলি। এই বিষয়টা হচ্ছে, এখানে 3টে জিনিস, আরো অনেক ভিডিও আছে, আমি যদি দেখাতে চাই অনেকটা সময় লেগে যাবে, আমি দেখাচ্ছি না। তো এখানে আপনারা কি দেখতে পেলেন? ফার্স্ট আমি দেখিয়েছি ন্যাশনাল হাইওয়ে ও মেনি ব্রিজের দাবি তিনি আগেই করেছেন। তারপরে আমি দ্বিতীয় কি ভিডিও দেখালাম, যে ভিডিওটা হচ্ছে আপনার খানাকুলের রেলের জন্য তিনি দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি গণেশপুর টু নতিপুর ব্রিজের জন্যও দাবি জানিয়েছেন, এবং পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন গড়েরঘাট ব্রিজের। আর প্রত্যেকটা বিষয়ে তিনি বারবার বলছেন এইগুলো আমি দাবি জানিয়েছি। এইগুলো দেখুন, গণেশপুর ব্রিজ নিয়ে তিনি বারবার বলেছেন যে আমি দাবি জানিয়েছি কেন্দ্রের কাছে। খানাকুলে যে রাধানগর রেল নিয়ে তিনি বারবার বলছেন যে আমি দাবি জানিয়েছি কেন্দ্রের কাছে। হ্যাঁ, এই তো মানে একদম সত্যি কথা, কারণ এটা সাংসদ মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, অপরূপা পোদ্দার বারবার দাবি জানিয়েছেন সেই সব পাস করা বিষয়গুলো নিয়ে, সেগুলোই পাস হয়ে আসছে, সেইগুলোই পাস হয়ে আসছে এখন খানাকুলের পাস হয়ে আসছে। আর তিনি বলছেন কি যে আমি কাজ করাচ্ছি, আমি পাস করিয়েছি, তিনি কিন্তু ক্রেডিট নিচ্ছেন। এটা কি সম্পূর্ণ চমক? আরেকটা 26 বিধানসভার চমক দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই এটা ভোট ব্যাংকের একটা ব্যাপার থাকতে পারে, কারণ তিনি যখন দেখলেন যে বোকা বানাবার আর কোনো রাস্তা পাচ্ছে না। না, এরকম ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, একটা ভোট ব্যাংকের ব্যাপার। যখন তিনি দেখতে পাচ্ছেন আমি আমতা বিধানসভার বিধায়কের মতো সেরকম ডেভেলপ যখন আমি করতে পারিনি, তখন আমাকে করতে হবে কি, তাহলে যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আসছে, একটা বড় প্রজেক্ট, যদি এটাকে আমার নিজের নামে চালাতে পারি, তাহলে কিন্তু খানাকুলের যে ভোট ব্যাংক সেটা কিন্তু সম্পূর্ণ আমার পক্ষে হয়ে যাবে। খানাকুলের রাস্তাঘাট কানাই রয়েছে, খানাকুলের ছোট ছোট যে সমস্ত ব্রিজ থেকে শুরু করে যে সেগুলো তো কিছু হয়নি। তো আমি ন্যাশনাল হাইওয়ে আমি বলছি, আপনি দেখবেন আমার বিশেষ করে একটা জিনিস হাসি লাগে, কারণ হচ্ছে আমি কিছুদিন আগে দেখবেন খানাকুলের 5 বছর, আমি মানে একদম বলছি যে খানাকুলের 5 বছর ধরে খানাকুলের লাইফ লাইনের কি চিত্র, খানাকুলের বিধায়কের কাউন্টার কি হচ্ছে, খানাকুলের বিধায়কের কাউন্টার হচ্ছে ফেসবুকে পোস্ট হচ্ছে, কি পোস্ট হচ্ছে, খানাকুলের বুকে ন্যাশনাল হাইওয়ে চওড়া 120 মিটার চওড়া হতে চলেছে। আচ্ছা, দ্বিতীয় আমি খবর করছি কি, দ্বিতীয় খবর হচ্ছে যে খানাকুলের পার হরিশচক, দৌলত চক, হায়াতপুর, এখানে 2 বছর ধরে মাছের সাঁকো বন্ধ, আগে হতো এখন বন্ধ। তো তখন খানাকুল বিধায়কের কাউন্টার কি হচ্ছে, খানাকুলের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে কার জমির উপর দিয়ে পড়ছে দেখুন, সেটা পোস্ট হচ্ছে। হ্যাঁ, তো আবার আমি যে একটা পোস্ট দেখাচ্ছি, আবার একটা কি দেখাচ্ছি, হাস্যকর বিষয় পুরোটা। তো আবার একটা আমি দেখাচ্ছি যে খানাকুলের যে পার হরিশচক রয়েছে, পার হরিশচক এলাকায় সেখানে হচ্ছে আপনার 2 বছর ধরে বাঁশের সাঁকো হয়নি। পার হরিশচক মানে হাজরাপাড়া থেকে পার হরিশচক, হাজরাপাড়া থেকে পার হরিশচক, মানে 3 বছর ওখানে বাঁশের সাঁকো হয়নি। তো যখন সেটা করছি, তখন খানাকুলের
ওপর দিয়ে কোন কোন এলাকার ওপর দিয়ে যেতে চলেছে ন্যাশনাল হাইওয়ে, সেগুলো দেখুন পোস্ট হচ্ছে। মানে একটা ইস্যু মানে আছে ন্যাশনাল হাইওয়ে, মানে আর একটা- কোনো ইস্যু নেই। একটা সাধারণ মানুষের যেটা পোস্ট করার কথা সেখানে বিধায়ক পোস্ট করছেন, মানে আমি ডেভেলপ করছি, আমি উন্নয়ন করছি। মানে দেখুন এটাই দেখুন, কিন্তু একটা বলতে বিষয় চাইছি। বলি, অ্যাকচুয়ালি অনেক সময় না নেতারা কি টাইপের হয় জানেন তো, অ্যাকচুয়ালি ধরুন কেউ পাস করালো, কোনো প্রজেক্ট পাস করালো, সে যখন পাস করা হয়তো তার তিনি ক্ষমতায় তারপরে হয়তো নাও থাকতে পারেন, ধরুন পাস হয়ে গেল, পাস হয়ে যাওয়ার পর হয় কি, ধরুন 2 বছর পরে সেই প্রজেক্টটা কি 3 বছর পরে সেই প্রজেক্টটা আসছে, তখন বর্তমানে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য লাফিয়ে পড়ে, যাতে আমার ক্ষমতায় থাকাকালীন হচ্ছে, মানে আমি এই প্রজেক্ট পাস করে নিয়ে আসছি। আর তেনার খাতা কলমে আপনারা দেখুন 4 মাস 25 দিন এত বড় প্রজেক্ট কখনো পাস হয়? আরে অসম্ভব, তাহলে এটা মানে হচ্ছে হাস্যকর। 4 মাস কেন, 1 বছর সময় দেওয়া হচ্ছে, আর মাত্র কয়েক মাস এক বছর রয়েছেন। আছে। 1 বছরের মধ্যে খানাকুলের যে মাস্টার প্ল্যান যেটা যেটা- পাস করে দেখান। আমি তো নতুন কিছু নিয়ে আসুন, নতুন কিছু প্রজেক্ট নিয়ে আসুন। ওই পাস করা জিনিসে ক্রেডিট নিলে হবে না। এখন একটা রিপোর্টারের কাজ হচ্ছে খানাকুলের, তুলে ধরা, যেহেতু develop। আমাদের খানাকুল আয়ত্তের মধ্যে আমরা যেহেতু কাজ করি, অবশ্যই প্রত্যেকটা সাংবাদিকের লক্ষ্য হওয়া উচিত খানাকুলের কি সমস্যা রয়েছে, সমস্যা ডেভেলপ একদম তুলে ধরা, কি সমস্যা রয়েছে, আচ্ছা, সাধারণ আমরা- মানুষের সমস্যাটা কি আমরা রয়েছে সমস্যাটার কথা তুলে সেটাকে ধরলে তুলে ধরার কাজ। এটা আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আচ্ছা দপ্তর, আচ্ছা সরকারি দপ্তর আচ্ছা, পর্যন্ত আমি পৌঁছয়। আমরা অবশ্যই এই ন্যাশনাল হাইওয়ে নিয়ে আলোচনা করলাম, যে সেই প্রজেক্টের হচ্ছে নাম হচ্ছে ভারতমালা প্রজেক্ট প্রকল্প, হ্যাঁ, জি। হ্যাঁ, তো সেই প্রজেক্ট পাস করিয়েছেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা অপরূপা পোদ্দার। পোদ্দার। যদি কেউ ক্রেডিট নেওয়ার চেষ্টা করে সে তিনি নিতে পারেন, কিন্তু তিনি পাস করেননি, পাস এটা করাননি। সত্য এটা কথা। সত্য কথা যেটা। আর সব থেকে বড় কথা হচ্ছে RTI, রাইট টু অ্যাক্ট ইনফরমেশন। আপনারা পার্লামেন্টে রাইট টু অ্যাক্ট ইনফরমেশন আপনারা জানতে পারেন এই প্রজেক্টকে খানাকুলের উপর দিয়ে যাওয়ার জন্য কি পাস করিয়েছেন। তো এই হচ্ছে বিষয়, তো এই বিষয়গুলো রয়েছে। আমি এই বিষয় থেকে আমি বাইরে গিয়েও আমি একটা কথা আপনার কাছে আমি বলতে চাই। সেই বিষয়টা হচ্ছে কিছু মাস আগে একটা খবর আমি দেখেছিলাম, যেখানে আপনি লাইভ চালিয়েছিলেন, যে আমি মানে এই খবরের বাইরে এসেই কথা বলছি, মানে ন্যাশনাল হাইওয়ের বাইরে গিয়েও আমি আলোচনা করছি, যে একটা আপনি খবর করেছিলেন যে ধারনগরের পঞ্চায়েত প্রধান হাত জড়ো করছে যে আমি পঞ্চায়েতে, আচ্ছা, ধারনগরের পঞ্চায়েত প্রধান, তিনি হাত জড়ো করে বলছেন যে আমি পঞ্চায়েতে যাব না। একজন বিজেপির পঞ্চায়েত প্রধান, তিনি কেন পঞ্চায়েতে কেন যাবেন না, কি হয়েছিল ঘটনাটা একটু আপনার মুখ থেকে শুনবো, আপনি তো নিজে গ্রাউন্ডে গিয়ে কভার করেছিলেন। অন্যর সাথে আমরা বিষয়টা তুলে দেখিয়েছিলাম। আপনি যেহেতু বলছেন আমরা ওই প্রসঙ্গটাও আসবো। হ্যাঁ, সেই প্রসঙ্গটা হচ্ছে আপনারা দেখেছেন যে অরোরা খাল, যে অরোরা খাল, অরোরা খালের ওপর দিয়ে একটা প্রজেক্ট হবে যা মানে ড্রেজিং এর কাজ হবে। সেই নিয়ে কিন্তু একটা হলো যে গাছগুলো কাটার জন্য একটা টেন্ডার প্রক্রিয়া, রীতিমতো আমরা সেখানে ছিলাম, অর্থাৎ ধাননগরী গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিলাম। সেই সময় যখন মানে শেষ পর্যন্ত কভার করে এবারে বাড়ি ফিরবার পথে এখন দেখলাম আমার সামনে দিয়েই বেরিয়ে চলে গেল ধাননগরী গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া মহাশয়, তিনি বেরিয়ে চলে গেলেন। কথাবার্তা বললাম, বলে হ্যাঁ ঠিক আছে, সব হয়ে গেছে, আজকে তো বাতিল করা হচ্ছে, তো আজ বাতিল করা হয়ে গেছে, পরবর্তী নেক্সট ডেট আপনাদেরকে জানিয়ে দেবো। রীতিমতো আমরা চলে এলাম, ওখান থেকে বাড়ি চলে এলাম নিউজ কভার করে। তারপরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে কার্তিক ঘোড়া মহাশয়কে মারধর করেছেন, তিনি থানাতে গেছেন অভিযোগ করতে। তো ওই বিষয়টা নিয়ে আমি গেলাম, যেহেতু আমি মারধরটা কোথায় হয়েছিল বলছি বিষয়টা, এলাকার সাংবাদিক হিসাবে আমি গেলাম, যেহেতু এটা আমার কর্তব্য, আমাকে এলাকার বিষয় তুলে ধরতে হবে। গেলাম, যে তিনি বললেন একেবারে কার্তিক ঘোড়া মহাশয়, তিনার বাড়িতে পৌঁছে গেলাম। তারপর দিন যেহেতু রাত হয়েছে, রাত্রি আর যেতে পারি না, তারপর দিনে পৌঁছে গেলাম। গিয়ে কার্তিক বাবুকে প্রশ্ন করলাম যে কার্তিক বাবু কি হয়েছে ঘটনাটা। তিনি আমাকে সম্পূর্ণ বললেন যে আমাকে এইভাবে এইভাবে এই মারধর করা হয়েছে, আর হয়েছে ভাঙচুর করা হয়েছে সমস্ত। তখন আমি কার্তিক ঘোড়া মহাশয় কিন্তু পুরো বিষয়টা বললেন না যে বিধায়ক থাকাকালীন এই ঘটনা ঘটেছে। বিধায়ক থাকাকালীন কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ বললেন, হ্যাঁ বললেন যে বিধায়ক থাকাকালীন মামলাটা মারধর করা হয়েছে। স্ত্রীর কাছে আমি পৌঁছে গেলাম, হ্যাঁ, স্ত্রীর বক্তব্যের মাধ্যমে শুনলাম, স্ত্রীকে প্রশ্ন করলাম যে বৌদি ঠিক ঘটনাটা কি ঘটেছে। তিনি তখন বললেন যে বিধায়ক আসলেন, এসে বললেন যে বৌদি চা করো। রীতিমতো আমি চা খেলাম, চা দিলাম, চা দেওয়ার পরে বিধায়ক সাহেব চা খেলেন। তারপরেতেই দেখছি কয়েকজন দুষ্কৃতী এসে আমার স্বামীকে মারধর করলো। বিধায়ক থাকাকালীন আচ্ছা এসে ধাননগরী গ্রাম পঞ্চায়েত, মানে সেখানে দেখা যাচ্ছে তিনি বিজেপির প্রধান, সেই জায়গায় বিধায়ক থাকাকালীন সেখানে মারধর করা হচ্ছে একজন পঞ্চায়েত প্রধানকে। তাহলে এখানে তিনি বললেন যে চা খেলেন, যে বৌদি চা করুন, চা খেলো। চা খাওয়ার পর আমি
বসে রয়েছি সেই অবস্থাতে এসে মারধর করা হয়। এটা তো গণতন্ত্রের উপর আঘাত এক প্রকার বলা চলে, যেখানে মানে বিজেপির পঞ্চায়েত প্রধান, বিজেপির বিধায়ক উপস্থিত থাকাকালীন তার উপরে মারধর হচ্ছে। এই বিষয় নিউজ করার পরে দেখেছেন হ্যাঁ বিভিন্ন ভাবে বাজে কমেন্ট এসেছেন। হ্যাঁ কিরকম? আমার উপরে কমেন্ট এসেছে, যেমন উমা ঘোষ, আপনাকে কয়েকটা কমেন্ট আমরা জানিয়ে দিয়েছি। উমা ঘোষ তিনি কমেন্ট করেছেন যে সাংবাদিক বিক্রি হয়ে গেছে, টাকার লোভে নিউজ করছেন। সত্যতা তুলে ধরলে সেখানে হয়ে যায় টাকার লোভে নিউজ করা হয়, তখন দালালি করা হয়। মানে একজন বিজেপির পঞ্চায়েত প্রধান হয়ে বিজেপির বিধায়ক উপস্থিত থাকাকালীন মারধর করবেন, আমরা সেটা দেখাতে পারবো না, আমরা দেখালেই মানে দালাল, তাই তো? এটাই বলতে চাইছেন। তিনি কমেন্ট করেছেন, যেহেতু পরিচিতি সকলেই হয়তো অনেকে জানেন। খানাকুলের বুকে কি মানে জঙ্গল রাজ চলছে? মানে জঙ্গল রাজ চললেও সেখানে সাংবাদিকদের মুখ খোলা চলবে না, বলা চলবে না। সত্য তুলে ধরলেই সেখানে আপনি হয়ে যাচ্ছেন শত্রু বা দালাল হয়ে যাচ্ছেন, টাকা খেয়ে নিউজ করছি। মানে এই ধরনের কমেন্ট আপনারা অনেকে দেখেছেন হয়তো। কি এই যে মানে এইগুলো তার মানে আমাদেরকে অনেক কষ্ট লাগে। হ্যাঁ, যে এই ধরনের বক্তব্য আমরা তুলতে গিয়ে এই ধরনের কথা আমাদেরকে মানে শুনতে হয়, কিন্তু সত্য আমরা তুলে ধরবো, খোলস আমরা ছাড়িয়ে দেবো, এটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা জনগণ, আপনাদেরকে জানাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের সমস্যা, পেঁয়াজের খোসা জানেন তো, পেঁয়াজের খোসা যেমন ছাড়িয়ে দেবো প্রত্যেকের। আমাদের কাছে কোনো তৃণমূল বিজেপি নয়, আমরা মানুষের হয়ে কথা বলবো, আমরা ডেভেলপ হয়ে কথা বলবো, ডেভেলপ নিয়ে, এলাকার ডেভেলপ নিয়ে কথা বলবো। কেবলমাত্র আপনাদের কিছুদিন আগে যেমন এই যে নাজিরদা, আপনি যেমন কিছুদিন আগে বললেন যে এখানে ধাননগরী পঞ্চায়েত প্রধান হাত জোড়ে করে বলছেন যে আমি আর পঞ্চায়েত প্রধানের মানে পঞ্চায়েতে যাবো না, কারণ হচ্ছে বিধায়ক থাকাকালীন তার উপরে মারধর হয়েছে, তার স্ত্রী যেটা বলেছেন এবং পঞ্চায়েত প্রধান যেটা বলেছেন। তাহলে এখানে যেহেতু পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধান বিজেপির বিধায়কের হাতে সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? প্রশ্ন কিন্তু উঠছে, বিচারটা কিন্তু আপনাদেরই করতে হবে। আরও একটা বিষয় বলি, কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, সম্ভবত জানকীনাথ, ওনার কিছু একটা টাইটেল আছে জানকীনাথ, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে, বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ এবং তার দিদি উমা ঘোষ, আচ্ছা, মানে পঞ্চায়েত সমিতির মধ্যেই ওনাদের মানে হাতাহাতি হয়ে যায়। এরকম কার সাথে? বিধায়কের সাথে। হ্যাঁ, বিধায়কের সাথে। তো এইগুলো হচ্ছে মেন বিষয়, যে একজন মানে ওনাদেরই দলের, বিরোধী দলের নয়। আচ্ছা, বিরোধী দলের নয়, বিজেপিরই। হ্যাঁ, বিজেপিরই। তো মানে উনি এবং ওনার দিদি মিলে এই যে একজন বিধায়ক হয়ে মানে একজন কর্মাধ্যক্ষর গায়ে হাত তুলছেন, এইগুলো মানে মনে হচ্ছে না যে গণতন্ত্র কোথাও রোধ হয়ে যাবে, মানে জঙ্গল রাজ চালাচ্ছেন নাকি? সেরকমই ভয় দেখানোর একটা মানে চক্রান্ত আমরা অনেক সময় দেখেছি, অনেক সময় কাজ করতে গিয়ে দেখেছেন বিভিন্ন সময় কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে। তারপরে কিছুদিন আগে ডাইরেক্ট থ্রেট করা হচ্ছে, অনেক সময় আপনারা দেখেছেন। আমার কাছে খবরটা এসেছিল, বুঝলেন, আমার কাছে খবর এসেছিল। যাই হোক, ওনারা বললেন যে আমাদের দলের চাপ আছে, আমরা মুখ খুলবো না। আমরা দেখুন, ওনারা বলছেন, অভিযোগ করছেন, আমরা সেটাকে অবশ্যই আমরা বললাম হ্যাঁ আমরা টেলিকাস্ট করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা হচ্ছে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, নাম জানকীনাথ আদব বা কিছু একটা হবে, জানকীনাথ নামটা মানে বিধায়ক থাকাকালীন মারধর করছে, বিধায়ক এবং বিধায়কের দিদি মারধর করেছে। আচ্ছা, এরকম বিধায়কের দিদি মারধর করছে, মানে এই ধরনের মানে ঘটনা মানে খুবই দুঃখজনক, লজ্জাজনক। যেখানে বিজেপির পঞ্চায়েত প্রধান, ধাননগরী পঞ্চায়েত প্রধান আক্রান্ত হচ্ছেন, তারপরে তারই পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আক্রান্ত হচ্ছেন, তাহলে এখানে কি মনে হচ্ছে না যে খানাকুলের বুকে জঙ্গল রাজ চলছে, গুন্ডা রাজ চলছে? পাশাপাশি আরও একটি সাবজেক্ট রয়েছে, আমি চেপে যাচ্ছি, কারণ এই বিষয়টি খোলাসা করলে বিধায়কের ভালো লাগবে না। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আর বললাম না। পাশাপাশি আরও একটা বিষয়, ওই বিষয়টা আমি বাদ দিলাম। তো আর একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে মানে কিছুদিন আগে পলাশপাই পঞ্চায়েত 1 পঞ্চায়েত, ওখানেরও পঞ্চায়েত প্রধান ও তার লোকজনকে নাকি বিধায়ক হুমকি দিচ্ছে, এরকম আমার কাছে মানে কল এসেছে। পঞ্চায়েত প্রধান, হ্যাঁ, মানে হুমকির উপর হুমকি চলছে নাকি এরকম ওনাদের দলে? আমাদের ঠিক ছিল গ্রাম পঞ্চায়েতেও কিছুটা আমরা জানি, সম্পূর্ণ হয়তো বলতে পারছি না। এখানেও কিন্তু একটা ভাগাভাগির ব্যাপার রয়েছে, অর্থাৎ কমিশনের চক্কর নাকি? না, টাকা পয়সার ব্যাপার নয়, যে বিধায়কের সাথে যে দূরত্ব, সেটাও কিন্তু এখানে একটা ব্যাপার আছে। না, আপনারা যেহেতু ঘোরেন, দেখুন সাধারণ মানুষ, দেখুন এই গুন্ডারা জঙ্গলরাজের বিষয় নিয়ে সাধারণ মানুষ জানতে পারে না, কিন্তু আমাদের কাছে কল আসে, কোথায় কি ঘটছে, কি হচ্ছে কি না হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমাদের কাছে কিন্তু ফোন আসে, আমাদের কাছে আসে।
কিন্তু সব খবর কিন্তু আমরা দেখি অনেক চ্যানেল সেই জায়গায় প্রেজেন্ট থেকেও খবর করেন না, করেন না, হয়তো মানে তাদের মাথায় হাত থাকে, হতে পারে। তো যাই হোক, আমরা মানে অনেকের মাথায় আছে, অনেকের মাথায় হাত থাকে, কিন্তু আমরা কারোর মাথায় হাত রাখতে চাই না। আমরা সত্য তুলে ধরবো, সত্য খবর প্রকাশ করবো। মানে তারা বলছেন জানেন এই চ্যানেল উপস্থিত ছিল, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেই খবরটা কিন্তু আমাদের উপর আক্রমণ হয়েছে এগুলো দেখায়নি, ঠিক আছে, এরকম। তবে এরকম অনেক কিছু ঘটনা, জঙ্গলরাজের অনেক ঘটনা রয়েছে, খানাকুলে জুড়ে চলছে জঙ্গলরাজ এক প্রকার বলা চলে। এরকম ঘটনা এই যে যেমন পঞ্চায়েত প্রধান দেখালাম, কার্তিক ঘোড়া, যেটা বিভিন্ন নিউজ চ্যানেল করেছিল, বিভিন্ন ন্যাশনাল যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তারাও করেছিল, খানাকুলের লোকাল চ্যানেল এই দাদা তিনি কিন্তু নিজে গিয়ে জীবনে ঝুঁকি নিয়ে এই খবর কভার করেছিলেন। তো এইরকম আমরা কিন্তু কাজগুলো করি, কিন্তু আমাদের মূলত কাজ হচ্ছে এটাই। তো মেন বিষয়টা হচ্ছে যেহেতু তিনি সেরকম ডেভেলপ করতে পারেননি, জঙ্গলরাজ চালাচ্ছে, আবার পাশাপাশি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে ন্যাশনাল হাইওয়ে আমি পাস করে নিয়ে আসছি। তো এই বিষয়গুলো অন্তত হাস্যকর বিষয়গুলো বাদ দিয়ে নতুন ভাবে কিছু, হ্যাঁ, আমার তো ওটাই বক্তব্য যে আপনি তো 4 মাস 25 দিনে বলছেন আমি ন্যাশনাল হাইওয়ে পাস করে নিয়ে আসছি। তো আমার বক্তব্য একটাই, আপনাকে আরো আমি 7 মাস সময় দিচ্ছি, আপনি পারলে খানাকুলের বুকে মাস্টার প্ল্যান পাস করে নিয়ে আসুন। আমিও দেখতে চাই বা খানাকুলের মানুষও দেখতে চায় যে আপনি ফেডারেল স্ট্রাকচারের বাইরে গিয়ে কিভাবে কাজ করেন। আগেই যে এমপি পাস করিয়ে গেছে, যেই প্রজেক্ট তিনি পাস করিয়ে গেছেন, সেগুলোই বাস্তবায়ন হতে চলেছে খানাকুলের বুকে, সেগুলোই যদি বলেন যে না আমি এইগুলো পাস করাচ্ছি। দেখুন, কোনো মন্ত্রীর বাড়িতে কিন্তু যেতে পারে, চিঠি নিয়ে যেতে পারে, করতে পারে, কিন্তু তিনি পার্লামেন্টে গিয়ে কখনো কোনো প্রজেক্ট পাস করিয়ে আনতে পারেন না। এটা হচ্ছে উনি বিধানসভায় পাস করাতে পারেন, এটা ফেডারেল স্ট্রাকচারের নিয়মে। উনি বিধানসভায় দাবি জানাবেন, বিধানসভা থেকে কোনো প্রজেক্ট পাস করিয়ে নিয়ে আসবেন, এটা মেনে নেওয়া যায়, কিন্তু এটা কিন্তু মেনে নেওয়া যায় না। যাই হোক, এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ছিলাম খানাকুলের নিউজের সম্পাদক তপন কোটাল মহাশয়ের সঙ্গে, বিস্তারিত আলোচনা করলাম। আলোচনা বলতে মূল বিষয় যেটা, খানাকুলের সার্বিক উন্নয়ন, আপনার ন্যাশনাল হাইওয়ে বারাণসী থেকে কলকাতা, আর একটা বিষয় সমস্ত আপনারা তুলে ধরলেন। নাজির দা, আমি আর একটা বিষয় বলি। তবে এই যে প্রজেক্টটা আপনি ফার্স্টে আমরা একটা কোশ্চেন যেটা আপনি বলেছিলেন, আমি সেটা মিস করে গেছি, সেই কোশ্চেনটা হচ্ছে যে 4 কিলোমিটার এত বেশি হলো কেন? আচ্ছা, দেখুন, খানাকুলের বুকে ন্যাশনাল হাইওয়ে আসছে, যেই প্রজেক্টটা আরামবাগের সাংসদ পাস করিয়েছিলেন, তিনি 13 কিলোমিটার হিসেবে পাস করিয়েছিলেন, যাতে প্রজেক্টটা সোজা বেরিয়ে যায়, সোজা বেরিয়ে যায়, খানাকুলের মাঝখান দিয়ে যায়, খানাকুলের সমস্ত মানে এই পারের মানুষের উপকার হোক, ওই পারের মানুষের উপকার হোক। কিন্তু সেই প্রজেক্টটাকে বর্তমান বিধায়কই বলা চলে, তিনি কিন্তু প্রজেক্টটাকে একটু ঘুরিয়ে দিয়েছেন। কোন দিকে ঘুরিয়েছেন? হ্যাঁ, দেখুন, পুরো দক্ষিণ দিকে পাঠিয়ে দিয়েছে। যেহেতু ওটা হুগলি জেলার মধ্যে রয়েছে, খানাকুলের যদি মাঝখান দিয়ে যেত তাহলে কিন্তু খানাকুলের মানুষ উপকৃত হতো, কিন্তু একদম দক্ষিণ দিকে পাঠিয়ে দিয়েছে, যেই এলাকাগুলো বন্যার সময় ডুবে থাকে। অর্থাৎ সাধারণ মানুষ যখন খানাকুলে বন্যা হয়ে গেলে, ডুবে গেল, যে ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টিং করার জন্য যে যাবে, সেই রাস্তাই জলের তলায় চলে যাবে। তাহলে সাধারণ মানুষের কিন্তু সেই যে ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্ট করবে, সেই রাস্তা কিন্তু জলের তলায় চলে যাবে। অর্থাৎ পাশাপাশি খানাকুলের মানুষকে অনেকটা, ধরুন উত্তরে যারা থাকবে তাদেরকে দক্ষিণে যেতে অনেকটা সময় লাগে, সেটা যদি মাঝখান দিয়ে হয়, সেই হিসাব করে কিন্তু পার্লামেন্টে আরামবাগ সাংসদ দাবি জানিয়েছিলেন, এবং তিনি নতিবপুরে 3 বছর আগেই তিনি বলে গিয়েছিলেন যে খানাকুলের উপর দিয়ে একটি প্রজেক্ট যাবে, খানাকুলের উপর দিয়েও 13 কিলোমিটার, আমরা নিউজ করেছি, দেখেছেন, সেই পাস করা প্রজেক্টটি বর্তমানে বাস্তবায়ন হতে চলেছে। এবার এটা যদি কেউ ক্রেডিট নেওয়ার চেষ্টা করে তিনি নিতে পারেন, কিন্তু এই প্রজেক্ট পাস করিয়েছেন আরামবাগের এমপি অপরূপা পোদ্দার, প্রাক্তন এমপি, তিনি কিন্তু পাস করেছেন। এটা একদম মানে কি বলবো, আপনাদের যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, আপনারা সাংসদ টিভি তো আর মিথ্যে কথা বলবে না, তো সাংসদ টিভিতে আপনারা এটা দেখতে পারেন। পাশাপাশি আমাদের খানাকুল নিউজ চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা দেখতে পারেন। এই হচ্ছে এতক্ষণ ছিল আমাদের। তবে সাধারণ মানুষের একটা দাবি ছিল, জানো তো নাজির দা, সাধারণ মানুষ কিন্তু দাবি করছে যে এটা যদি মাঝামাঝি যদি খানাকুলের ন্যাশনাল হাইওয়েটা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেকটা উপকার হবে। সাধারণ মানুষ অনেকে আমাকে ফোন করে বলেছেন যে দাদা আপনারা বিভিন্ন বিষয় নিয়ে দাবি জানান, আপনারা পারলে এটা করতে পারেন। সেই বিষয়টা কি, যাতে ন্যাশনাল হাইওয়েটা খানাকুলের মাঝখান দিয়ে যায়। এবার এখানে কিন্তু বলতে পারেন যে হ্যাঁ, খানাকুলের ওপর দিয়ে হচ্ছে অনেক বাড়ি পড়ে যাবে, মাঝখান দিয়ে যদি যায় বাড়ি পড়ে যাবে। আমার প্রশ্ন এখানে, তাহলে আপনি যদি প্রজেক্টটাকে হচ্ছে যাবে কোনটা দিয়ে, সাঁকরাইল দিয়ে, সাঁকরাইল তো আর জমি নেই, সমস্তটাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরিয়া বা সমস্ত জায়গায় কিন্তু বাড়ি, ঘর বাড়ি, সব জায়গাটাই ঘর বাড়ি, ফাঁকা আপনি পাবেন না, সাঁকরাইলটা এমনই একটা জায়গা। তো সেটা দিয়ে যদি সেই ঘর বাড়ির, সেখানে এত ঘর বাড়ি থাকা, ঘিঞ্জি ঘর বাড়ি থাকা সত্ত্বেও যদি সেটা দিয়ে যদি প্রজেক্ট যেতে পারে, তাহলে আমার খানাকুলে তো অনেক ফাঁকা রয়েছে। তো যদি মাঝখান দিয়ে এই প্রজেক্টে যদি যায়, তাহলে কিন্তু খানাকুলের মানুষ কিন্তু উপকৃত হবে। তো এই হচ্ছে বিষয়, সেই কারণে খানাকুলের ওই যে প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে 4 কিলোমিটার এক্সট্রা হয়ে গেছে। পাশাপাশি আবার
সোজা সেই দিকে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্রজেক্টের ডিটেলস। তো যাই হোক, এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই এতক্ষণ আপনারা ছিলেন, আমরা এতক্ষণ বক্তব্য তুলে ধরলাম যে খানাকুলের সার্বিক উন্নয়ন কতটা হয়েছে, আর এই সমস্ত প্রজেক্ট কার প্রজেক্ট, কে পাস করিয়েছিলেন, এই নিয়ে আমরা আপনাদেরকে কতটা বার্তা পৌঁছতে পারলাম, কতটা সত্যতা তুলে ধরতে পারলাম, এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে সাপোর্ট করে যান, যাতে আগামী দিনে মানুষের হয়ে কাজ করতে পারি, মানুষের কথা তুলে ধরতে পারি, সত্য খবর করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন NH পাবলিক টিভির ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে। NH পাবলিক টিভির সকল দর্শককে ধন্যবাদ, সকলকে নমস্কার, সকলে ভালো থাকবেন। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।